হলে যাওয়ার পর যদি আপনার প্রশ্নের উত্তর জানা না থাকে তখন তুক্কা মেরে কি করে আপনি ভালো একটা নম্বর গেইন করতে পারবেন। ইয়েস বন্ধুরা, তুক্কা মেরে লটারি মেরে আপনি ওএমআর শিট ফিল আপ করবেন। তো লটারি মেরে যদি আপনি ওএমআর শিট ফিল আপ করুন তুক্কা মেরে, তখন আপনি একটা ভালো নম্বর এখান থেকে আপনি গেইন করতে পারবেন। অর্থাৎ কোন ট্রিকে আপনি তুক্কা মারবেন সবগুলা জিনিস আজকে আমি দেখিয়ে দেবো। আপনি আপনার মনগত মতো আপনার মনের ইচ্ছে আপনি তুক্কা মারলে হবে না। আপনার যার জন্য সিস্টেম আছে, পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী আপনাকে তুক্কা মারতে হবে। তো আজকের ক্লাসে আমি দেখিয়ে দেবো, অর্থাৎ আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কি করে আপনারা তুক্কা মেরে 20 থেকে 30 মার্ক অনায়াসে আপনি বেশি পেতে পারেন। আপনি যদি এক্সামে এবার পেতে চলেছেন 100, তো আর যদি তুক্কা আমার কথায় যদি কিছুটা তুক্কা মেরে দিন তাহলে 20 আপনার প্লাস হয়ে যাবে, 20 কিংবা 30 আপনার প্লাস হয়ে যাবে, 130 বা 120 আপনার অনায়াসে এসে যাবে। আমি একদম প্রমাণ সহকারে একদম ট্রিক্সটা আমি আপনাদের দেখাবো। তো তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো আপনাকে জানতে হবে, চলুন এই কথাগুলো বা যে মিস্টেকগুলো আমরা করব না সেগুলো আমরা একটু জেনে যাই, না হলে কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু ভালো নম্বর আসতে পারবে না। আমরা অনেক পড়েছি ভাই, তো পড়তে গেলেও কিন্তু অনেক কিছু আমাদের জানতে হয়, অনেক বিষয়। তো দেখুন, প্রথমে আমরা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। কিছু স্ট্র্যাটেজি, কিছু বিষয় আছে যেগুলি আপনি মোস্ট ইগনোর করবেন পরীক্ষার হলে যাওয়ার পর বা পরীক্ষার হলে যাওয়ার আগে। কিছু জিনিস আছে যেটা আপনি খুব ইগনোর করবেন। যেমন নাম্বার 1 যেটা ইগনোর করবেন সেটা হচ্ছে কি টেনশন। আপনি টেনশনটা দূর করুন, আপনি মাথা থেকে টেনশনটা দূর করে দিন। কিসের টেনশন? এতটুকু পড়লাম, এক্সামে কমন আসবে কি না, কি প্রশ্ন আসবে, কি দেব, কোথা থেকে আসবো, কি করে আসবো, ফিল আপ করতে পারবো কি না, এই যে একটা টেনশন, যেটা সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবো কি না না, এই যেটা টেনশন আপনার মাথার মধ্যে আসছে, এই টেনশনটাকে আপনি সর্বপ্রথমে মাথা থেকে বের করে দেন, ইগনোর। তারপর মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে এমোশন। আপনার এমোশনকে আপনি কি করুন? কন্ট্রোল করুন। আপনার নিজের মনকে আপনি নিয়ন্ত্রিত করুন। আপনার নিজের মনকে আপনি নিজেকে সান্ত্বনা দিন। নিজের মনে নিজের মনোবল বৃদ্ধি করুন যে ইয়েস, আমি এতদিন পড়েছি, আমি পরীক্ষায় 130+ পাবো, আমাকে পেতেই হবে। এই যে মনোবল, যেটা যদি আপনার মধ্যে চলে আসে, এক্সাম হলে গিয়ে দেখবেন আপনি সত্যি পেয়ে যাবেন। আর আপনার যদি মনের মধ্যে আসে আরে কি করব, একটাও প্রশ্ন পারি না, কি করলাম, সবগুলো তো ভুলে যাচ্ছি, এবার কি হবে, তারপর দেখুন আলটিমেটলি পরীক্ষার হলে গিয়ে কিন্তু আপনি ভুলে যাবেন। ঠিক আছে, নাম্বার 1। আচ্ছা, তারপর পরীক্ষার আগের দিন, অর্থাৎ আমি যেদিন পরীক্ষা দেবেন তার আগের দিনের কথা বলছি। ঠিক আছে ভাই, পরীক্ষার আগের যে দিনটা থাকবে, এই দিন আপনি কোনো পড়াশোনা করবেন না। দিনের বেলায় যদিও কিছুটা টুকটাক দেখে নিয়েছেন, কিন্তু এই পরীক্ষার আগের দিন রাত্রে, নাইটে আপনি মোটেই পড়াশোনা করবেন না। আপনি মোটেই না, টোটালি পড়াশোনা না ভাই। কোনো ম্যারাথন, কোনো প্যাডাগজি, কোনো কনসেপ্ট, কোনো বই, কোনো ভিডিও, কোনো ইউটিউব চ্যানেল, কিছু না। কেন না? কারণ আপনার স্যার এই কী কথা বলছেন? হ্যাঁ, আমি সত্যি কথা বলছি ভাই। কারণ দেখুন, এই যে রাত্রে আপনি করবেনটা কি, এই রাত্রে আপনি বিন্দাস ঘুম দিবেন। এই রাত্রে পরীক্ষার আগের দিন রাত্রে আপনি কি করবেন? ঘুম দেবেন। তখন আপনার ব্রেন সার্কুলেশনটা ভালো হয়ে যাবে। আর যখন আপনি কিছু না কিছু তো পড়েছেন, তাই না? আর পরীক্ষার আগের দিন রাত্রে যদি আপনি পড়াশোনা করেন তখন আপনার অবস্থা কী হবে আমি বলে দিচ্ছি। যেমন আপনি যদি সিডিপি নিয়ে পড়ায় বসেন, আপনি ধরেন সিডিপি নিয়ে পড়তে বসলেন, তো সিডিপির আপনি পিয়াগেট পড়েছেন, পাইগেটস্কি পড়েছেন, কোহলবার্গ পড়েছেন, তারপর মনে হচ্ছে সোসিয়েশন পড়তে হবে, সোসিয়েশন, তারপর মনে হবে জেন্ডার তো পড়িনি, জেন্ডার পড়তে হবে, তারপর মনে হবে আপনার সেক্স পড়িনি, সেক্স পড়তে হবে, তারপর আপনার মনে হবে আমি তো কী বলবো, প্রতিভাবান শিশু, ট্যালেন্টেড গিফটেড চিলড্রেন টপিকটা পড়ি, এই টপিকটা পড়বো। তারপর এই ম্যাথ একটাও করা হয়নি, সব ম্যাথস কী করে করতে হবে, সব ম্যাথসগুলো রিভিশন করতে হবে, জিওমেট্রিগুলো দেখতে হবে। তারপর সোশ্যাল স্টাডিজ, তো সিডিপি সোশ্যাল স্টাডিজ কিছু না দেখলে ভালো রেজাল্ট আসবে না। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বাংলা প্যাটাগজি কিছুটা 1-2টা ক্লাস না দেখলে তো হচ্ছে না। অর্থাৎ আপনি আলটিমেটলি একটা যখন পড়তে বসবেন, একটা সাবজেক্ট পড়তে বসলে, একটা টপিক পড়তে বসলে, আপনার মাথায় বাকি সবগুলো টপিক আপনার মাথায় এসে কি করবে? জাম ধরে দিবে। আরে ভাই আমাকে পড়, এসএসটি বলবে আমাকে পড়, বিজ্ঞান বলবে আমাকে পড়, ম্যাথস বলবে আমাকে পড়, বাংলা বলবে আমাকে পড়ছিস না কেন, আমি কি তোর জন্য কাজের নেই? ইংলিশ আসবে, ইংলিশে বলবে ভাই আমাকে কেন পড়ছিস না, আমি তো তোর ল্যাঙ্গুয়েজ 2তে আছি। নতুবা হিন্দি আসবে, হিন্দিতে বলবে ভাই আমি তো ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2তে আছি, 30 মার্কস আমি দেবো ভাই, আমাকে পড়।
তখন আপনার মাথার মধ্যে ব্রেন সার্কুলেশন সেটা যখন চলে যাবে, তখন আপনি যত পড়ছেন তত ভুলতে যাবেন, তখন একসময় দেখবেন যে আপনি সব কিছু ভুলে যাচ্ছেন। তো তার জন্য সবচেয়ে বেস্ট পদ্ধতি যেটা আমি নিজেই করি, সবসময় করি, বা আমি সবসময় অ্যাডভাইস দিয়ে থাকি, এবং সেটা একবার প্রমাণ করে দেখে নিন আপনারা। আপনি পরীক্ষার আগের দিন রাত্রে বিন্দাস ঘুম দিন, যার ফলে আপনার ব্রেন সার্কুলেশনটা খুব ভালো হয়ে যাবে। তারপর পরের দিন সকালে যখন আপনি এক্সামে যাবেন, খুব ভালোভাবে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন, একদম বিন্দাস পরীক্ষার হলে ফ্রেশ। মানে স্নান করলে কী হয়, স্নান করলে কী হয়, মানে মাইন্ডটা ফ্রেশ হয়, শরীরটা ফ্রেশ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মনের যেটা পরিবর্তন সেটা কিন্তু মনটা একটু শান্তি হয়, হালকা হয়, তাই না? তো এই যে আপনি একদম ভালো করে গেলেন, স্মার্টনেস হয়ে এক্সামে গেলেন, তো যাওয়ার পর আপনি একদম ভালো মতো বসলেন, তখন দেখবেন আপনি যে সারা রাত যে ঘুমাচ্ছেন, এই ঘুমানোর ফলে আপনার যে ব্রেন যেটা রয়েছে, আপনার ব্রেন সার্কুলেশন সেটা কিন্তু খুব কী হয়ে যাবে, ব্রেন সার্কুলেশন খুব ভালো হয়ে যাবে। তখন আপনি প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে আপনার ব্রেইনে খুলে দেবে, আরে ভাই এটা তো আমি 1 সপ্তাহ আগে পড়েছিলাম, এটা তো 15 দিন আগে পড়েছিলাম, এটা তো গত 3 দিন আগে পড়েছিলাম, এটা তো 2 মাস আগে পড়েছিলাম, এটা তো আমার আগের জানা ছিল। এই জন্য আপনার ব্রেইন আপনাকে বলে দেবে, তখন আপনি সবগুলা প্রশ্নের কারেক্ট অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, নাম্বার 1। দেখুন, আমি আমার মতো করে আপনাদের বলছি, তো আপনারা আমার কথা মতো চলবেন কিনা না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি শুধু আমার মতামতটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন, তারপর পরীক্ষার প্রথম 30 মিনিট খুব ভাইটাল পয়েন্ট। আমরা কি করি, জেনারেল যে কোনো পরীক্ষায় যখন আমরা যাই, যে কোনো আমরা যখন প্রথমে মেট্রিক পরীক্ষা দিয়েছিলাম, HSLC, তারপর যখন HS দিয়েছিলাম, তারপর যখন আমরা গ্র্যাজুয়েশন দিয়েছিলাম, তারপর আমরা যখন মাস্টার ডিগ্রি এক্সাম দিয়েছিলাম, তখন আমরা জেনারেলি কি করি, আপনারা সবাই দিয়েছেন, বা আমরা বিএড দিয়েছি অনেকে আমরা কি করছি DLED দিয়েছি। আমরা কি করি, প্রথম আধা ঘন্টা বা 1 ঘন্টা আমরা খুব আস্তে কলম চালাই, খুব আস্তে আস্তে লেখাগুলা খুব সুন্দর করে গুড করে একদম আস্তে আস্তে স্লোলি খুব ভালো করে বুঝে একদম আস্তে আস্তে আমরা কি করি, কারেক্ট আনসারগুলো ভালো করে সুন্দর করে লেখার চেষ্টা করি। আর লাস্টের 1 ঘন্টা বা আধা ঘন্টা একদম কীভাবে যে লেখি আমরা নিজেই বুঝতে পারি না। ঠিক কিনা না বলুন তো ভাই, আমার সঙ্গে একমত আছেন? যদি একমত থাকেন কমেন্ট বক্সে এখন ইয়েস লিখুন। কে আমার সঙ্গে একমত ভাই, তাড়াতাড়ি কমেন্ট বক্সে ইয়েস লিখুন তো। ইয়েস ভাই আমি একমত স্যার বলে তাড়াতাড়ি কমেন্ট বক্সে ইয়েস লিখুন, দেখতে চাই আমার সঙ্গে কে আছেন। তো শেষের 30 মিনিট বা শেষের 30 মিনিট বলুন বা 1 আওয়ার বলুন, আমরা কি করি, এই সময় এক্সামে আমরা কি করি, একদম এমনভাবে আমরা লিখি, মানে কি বলবো আপনাদের, মানে ভাষায় বুঝাতে পারছি না আপনারা নিজেই সেটা ফিল করছেন। মানে কি লিখছি আমি পরের বার এসে আমি নিজেই বুঝতে পারছি না যে কী লিখছি, এত স্পিডে লেখা যাচ্ছে। কারণ আমার সময় সংকীর্ণ হয়ে যাচ্ছে, অনেক কিছু বাকি আছে। তার জন্য বলি ভাই, সিটেট এক্সামের প্রথম 30 মিনিট খুব ভাইটাল পয়েন্ট। প্রথম 30 মিনিটে আপনাকে ভালো একটা নম্বর আপনাকে ক্র্যাক করতে হবে। প্রথম 30 মিনিটে আপনি ভালো একটা নম্বর ক্র্যাক করুন, ভালো একটা নম্বর আপনি নিয়ে আসুন। তাতে কি হবে দেখুন, প্রথম 30 মিনিটে যদি আপনি 50টা আনসার যদি করে নিতে পারেন, প্রথম আধা ঘন্টায় আপনি 50টা প্রশ্ন চেক করবেন সম্পূর্ণ করার। যেমন কীভাবে, প্রশ্নটা পড়ে যাচ্ছেন, একবার পড়লেন, তো প্রশ্নটা একবার পড়ে দেখলেন যে এই প্রশ্নটা আমার তো জানা আছে, সঙ্গে সঙ্গে সেটা কোয়েশ্চন পেপারে টিক মার্ক দেবেন, নট OMR শিট। OMR শিটে এখন দেবেন না, কেন দেবেন না আমি বলছি। আপনি কী করবেন, 1 নম্বর প্রশ্নের কারেক্ট আনসার বি রয়েছে, আপনি কী করলেন, কোয়েশ্চন পেপারে টিক মার্ক দিলেন। 2 নম্বরটা প্রশ্ন পড়লেন, অপশন পড়লেন, একবার পড়লেন, কিছু বুঝলেন না, আপনি ছেড়ে চলে যান, কোনো আপত্তি নেই, ছেড়ে চলে যান। তারপর কোয়েশ্চন নাম্বার 3 জানা আছে, টিক মার্ক দিন। তারপর 4 নম্বর জানা আছে, টিক মার্ক দিন, কোনটা আনসার কারেক্ট হবে। 5 নম্বর কোনটা জানা আছে, টিক মার্ক দিন। 6 নম্বরে জানা নাই, আপনি স্কিপ করুন, চলে যান, বা এখন চিন্তা করবেন না। এই ধরনের আপনি টোটাল 50টা প্রশ্ন বা 40টা, আলটিমেটলি কমসে কম 40 থেকে 50টা প্রশ্ন আপনি প্রথম 30 মিনিটে কমপ্লিট করে তারপর OMR শিটে একসঙ্গে 40টা বা 50টা আপনি ফিল আপ করুন। একসঙ্গে প্রশ্ন পেপার একদিকে নিন এবং আনসার শিট একদিকে রাখুন, এবং এক এক করে দেখে আস্তে আস্তে আপনি OMR শিটটা ফিল আপ করুন। তো প্রথম 30 মিনিটে আধা ঘন্টায় যদি আপনার 50টা প্রশ্ন হয়ে যায়, বা আমি মানে নিলাম 40টা প্রশ্ন যদি হয়ে যায়, আপনার মনের মধ্যে সাহস চলে আসবে যে ইয়েস 40টা প্রশ্ন তো আমার একদম আধা ঘন্টা হয়ে গেছে, তার মানে আরও আধা ঘন্টায় আমি 40টা করে নেব, মানে 1 ঘন্টায় আমার 80টা, 1 ঘন্টায় আমার 80টা, আরও আধা ঘন্টা যদি করি তাহলে 120। তার মানে আমি 1.5 ঘন্টার মধ্যে আমি কি করব, আমি 150 মার্ক আমার খতম। এই যে আপনার মনের যে সাহস, আপনি তো আদৌ পারবেন না পরবর্তী সময়ে, কেন পারবেন না, যদি আপনি ম্যাথসে যান সেখানে আপনার সময় যাবে,
ইংলিশ প্যাসেজ বা বাংলা প্যাসেজ যদি পড়তে যান এখানে আপনার সময় যাবে, কারণ এইগুলো দেওয়াই হয় আপনাদের টাইম কনজিউম করার জন্য। বা অ্যাজারশন রিজনিং দেবে, সেটা আপনার টাইম কনজিউমের জন্য দেওয়া হবে, সবাই বরবাদ করার জন্য দেওয়া হবে, সেটা তো দেওয়াই হবে, তাই না? সুতরাং এই সময়গুলোতে আপনার সময় যাবে, কিন্তু আপনার মনের মধ্যে যেটা শক্তি আসবে, মনোবল যেটা আসবে যে ইয়েস আমি তো 50 মার্ক তো করে নিয়েছি আধা ঘন্টায়, বাহ তাহলে তো আমার পরীক্ষা খুব ভালো হচ্ছে, ওই যে আপনার মনের মধ্যে সাহস, ওই সাহসের ফলে কিন্তু যে পরবর্তী প্রশ্নটা আপনি পারবেন, পরবর্তী প্রশ্নটা সলভ করতে পারবেন। এটা সাইকোলজি বলেছে, সাইকোলজিক্যাল ফ্যাক্ট ভাই, যারা সাইকোলজি জানেন তারা বুঝতে পারছেন, ঠিক আছে? আর যদি প্রথম 30 মিনিটে যদি আপনি মাত্র 10টা আনসার করেন, প্রথম 30 মিনিটে 10টা আনসার করেন, আপনার মন, আপনার সাইকোলজি বলবে আরে ভাই আধা ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, মাত্র 20টা আনসার করলাম, তাহলে বাকি আর কত সময় থাকলো? 1 ঘন্টায় 20টা করলাম, আরও 1 ঘন্টায় 20টা করব, আধা ঘন্টায় 10টা করবো, টোটাল 50টা প্রশ্ন সলভই করব, বাকিগুলো আর দেখবো কোন সময় করব, কোন সময় যাক কি আর করব, এটা তো বুঝতে পারছি না, কিছু করতে পারছি না, যা দিয়ে দিই যে কোনো একটা ব্ল্যাক করে, আপনার মন দুর্বল হয়ে যাবে। তো মনকে শক্ত করে ধরে রাখুন, যাকে বলেছি ইমোশন। তারপর বলেছি প্রথম 30 মিনিটে যতটা বেশি পারুন, 40টা 50টা 100% কারেক্ট আনসার যেগুলো ওইগুলোও করবেন, যেগুলো 100% কারেক্ট নয় এগুলো করবেন না। আমি তা বলিনি যে প্রথম 30 মিনিটে আপনি যা ইচ্ছা তা করে দিন, না, 100% কারেক্ট যেগুলো আপনার জানা আছে, আপনি এতদিন পড়েছেন, কিছু না কিছু জানা আছে তো নিশ্চয়ই ভাই, সেগুলো আপনি আরামসে কমপ্লিট করুন। নেক্সট, ফিল হাই কনফিডেন্ট, এটা তো অলরেডি বলে দিয়েছি, কারণ যখন আপনি 30 মিনিটে যখন আপনি ভালো একটা নাম্বার স্কোর করতে পারবেন, লিখতে পারবেন, ওএমআর শিট ফিল আপ করবেন, আপনার মধ্যে হাই কনফিডেন্ট ফিল হবে। তারপর থেকে 7 মিস্টেক আপনার করা যাবে না, আপনাকে 7 মিস্টেক আপনি পরীক্ষা করতে পারবেন না। যেমন নট, পরীক্ষার প্রশ্নপত্রে দেখবেন যেমন নিচের কোনটি আরটি অ্যাক্ট 2009 অন্তর্ভুক্ত নয়, একটা প্রশ্ন চলে আসলো, আরটি অ্যাক্ট 2009 মতে নিচের কোনটি অন্তর্ভুক্ত নয়। আপনি কি করলেন, আপনি সম্পূর্ণ প্রশ্নটা পড়লেন না, না পড়ে আরটি অ্যাক্ট 2009 আপনি দেখলেন, আর অপশনে দেখলেন যে আরটি অ্যাক্ট 2009 তো বলেছে, কী বলেছে, 9 তো বলেছে যে 6 থেকে 14 বছরের জন্য শিশুকে সমান শিক্ষা দিতে হবে, ইয়েস ওটাই তো কারেক্ট হবে, কারণ 6 থেকে 14 বলেছে, এখানে আরটি অ্যাক্ট বলেছে 2009, তার মানে এটাও কারেক্ট, আপনি সঙ্গে সঙ্গে টিকমার্ক দিয়ে নিজেকে নিজে সাব্বাস দিলেন। পরে বাড়িতে এসে দেখবেন আরে প্রশ্নে বলেছে আরটি অ্যাক্ট কোনটা নয় দিয়েছে ভাই, হুইচ ইজ নট কারেক্ট অ্যামং দ্য ফলোয়িং, ঠিক আছে, বিলো দ্য ফলোয়িং স্টেটমেন্ট হুইচ ইজ নট কারেক্ট, ঠিক আছে, তো নোট দিয়েছে আমি তো দেখিনি, তো এই কোয়েশ্চন পেপারে নোট আছে কিনা দেখে নেবেন, ম্যাক্সিমাম কোয়েশ্চনে থাকে কিন্তু বিভ্রান্তি দেওয়ার জন্য, এই মিস্টেকটা আপনার করা যাবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অ্যাকসেপ্ট, মানে কি এটা নোটের বরাবর, ওইটা ছাড়া বাকি কোনটা সত্য, ঠিক আছে, ওইটা ব্যতীত, বাংলায় থাকতে পারে ব্যতীত, যে কোনটা ব্যতীত বাকি সবগুলা মিথ্যা, বা কোনটা ব্যতীত বাকি সবগুলা সত্য, এগুলা জিনিস দেখতে হবে। কিছু কিছু আছে যেমন হাইডেন্স, আমাদের হিন্টস দেওয়া থাকে, কিছু কিছু হিন্টস দেওয়া থাকে যেমন লুকিয়ে থাকে। যেমন একটা প্রশ্ন, একজন শিশু, তার নাম হচ্ছে রোহিত, আর রোহিত পঠনের ক্ষেত্রে কিছুটা সমস্যা অনুভব করে, পড়তে গেলে সে লিখতে অনেক ভুল করে, ঠিক আছে, তো তার মেইন বিষয় হচ্ছে সে বাংলা বর্ণমালা, বাংলা আবৃত্তি, বাংলা কবিতা, বাংলা গান, বাংলা নাচ, এই সবগুলা, তাতে তার অনেক সমস্যা হয়। এই দেখুন প্রথমেই বলে দিয়েছে কিন্তু তার পঠনের সমস্যা হয়, পঠনের সমস্যা হয় প্রথমে বলে দিয়েছে, এটা আপনার একটা হিডেন হিন্টস। তারপরে কিন্তু বাকি অনেকগুলো সে লাগিয়ে দিয়েছে, লিখতে পারে না, বর্ণমালা উচ্চারণ করতে পারে না, অনেকগুলো লাগিয়ে দিয়েছে, কিন্তু আপনি প্রথমেই পেয়ে গেলেন যে সে পড়তে অসুবিধা হয়, তার মানে আপনার কারেক্ট আনসার পড়তে অসুবিধা হবে, মানে ডিসলেক্সিয়া কারেক্ট আনসার হবে। এই ধরনের হাইডেন সিন্স থাকে, দেখতে হবে। তারপর এলিমিনেশন, যখন আপনি কারেক্ট আনসার বুঝতে পারছেন না তখন আপনি কি করবেন, এলিমিনেশন করা শিখুন। এলিমিনেশন মানে বাদ যাবে, কোন কোন অপশনটা বাদ যাবে সেগুলো আপনাকে দেখতে হবে, ঠিক আছে। আপনি 3টা অপশন কাটলেন, তারপর যেটা আপনার কোন অপশনটা কারেক্ট আনসার হচ্ছে এইটা না খুঁজে কোন অপশনটা কারেক্ট আনসার হচ্ছে না এইটা আপনি খুঁজুন। তারপর দেখুন চাইল্ড বেনিফিট, যে অপশনে দেখবেন শিশুদের বেনিফিটের জন্য কথা বলা হয়েছে সেটা কারেক্ট হবে। যেই অপশনে শিশুদের ভালোর জন্য, শিশুদের বেনিফিটের জন্য কথা বলা হয়েছে, ইয়েস এটা কারেক্ট। তারপরে আইডিয়াল সিচুয়েশন, কিছু কিছু সিচুয়েশন আছে আমাদের যে হয়তোবা এটা, যেমন আমি যদি পাখি হতাম আকাশে উড়িতাম, এই ধরনের টপিক থাকতে পারে, এই ধরনের কনসেপ্ট কোনো অপশনে বা কোনো প্রশ্নে, এটাকে বলে আইডিয়াল সিচুয়েশন, যে আদৌ কিন্তু সম্ভব না, কিন্তু যদি হতো।
এমন কোনো সরকার আসুক যাতে দেশের সমস্ত দুর্নীতি নির্মূল হয়, হলে কিন্তু খুব ভালো হতো, কিন্তু আদৌ সেটা সম্ভব হচ্ছে না, তাই না? এগুলো হচ্ছে আইডিয়াল সিচুয়েশন। বাট ট্যাগওয়ার্ড তো আমরা সবাই জানি কিছু কিছু টেকনিক্যাল ওয়ার্ড মানে কি, এমন কিছু ওয়ার্ড দেবে যে ওয়ার্ডগুলো আপনি জীবনে নাম শুনেনি। আপনি প্রশ্নের সঙ্গে টালি করে দেখবেন যে বাকি ওয়ার্ডগুলো আপনার সঙ্গে ম্যাচ খাচ্ছে কিনা না। যদি খায় তাহলে ঠিক আছে, নতুবা সেগুলোকে স্কিপ করবেন। ঠিক আছে, তারপর দেখুন এটা সিলেবাস জানা যাচ্ছে আপনাদের। পেপার 1-এ সিডিপিতে 30 থাকবে, ম্যাথসের মধ্যে 15 আসবে, প্যাডাগজিতে 15 থাকবে কন্টেন্ট, ইবিএসের ক্ষেত্রেও 15 মার্কের কন্টেন্ট থাকবে, 15 প্যাডাগজি থাকবে। ল্যাঙ্গুয়েজ 1-এও সেম টু সেম কবিতা এবং গল্প থেকে আপনাদের থাকছে 15 মার্ক আর প্যাডাগজি 15 মার্ক। আর ল্যাঙ্গুয়েজ 2-তে 2টা প্যাসেজ থাকবে, প্যাসেজ থেকে 15 মার্ক আর প্যাডাগজি 15 মার্ক। পেপার 2-তে সেম টু সেম, সিডিপিতে 30 নম্বর, এসএসটিতে থাকবে আপনাদের 40 মার্কের কনসেপ্ট মানে থিওরিটিক্যাল, আর 20 মার্ক থাকবে প্যাডাগজি। এখানে সায়েন্সের ক্ষেত্রে ম্যাথসের ক্ষেত্রে সেম টু সেম থাকবে 40 এবং 20। ল্যাঙ্গুয়েজ 1-এর ক্ষেত্রে 15, ল্যাঙ্গুয়েজ 2-এর ক্ষেত্রে 15। ঠিক আছে, 15 মানে কি আপনাদের প্যাসেজ এবং কবিতা ল্যাঙ্গুয়েজ 1-এর ক্ষেত্রে, আর ল্যাঙ্গুয়েজ 2-এর ক্ষেত্রে 2টা প্যাসেজ, আর বাকি 15 আপনাদের কি থাকবে, আপনাদের প্যাডাগজি থাকবে। ঠিক আছে, এটা আমরা ডিসকাস করলাম। তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অনেক বন্ধুরা অনেক সমস্যা ফিল করে। আপনি দেখবেন ল্যাঙ্গুয়েজ 1 আপনার যে সাবজেক্টই হোক না কেন ভাই, ল্যাঙ্গুয়েজ 1 আপনার যে সাবজেক্টই হোক না কেন, সেটা আপনার হিন্দি হোক, ইংলিশ হোক, বেঙ্গলি হোক, অ্যাসামিস হোক বা সংস্কৃত হোক, যাই হোক না কেন, যদি ল্যাঙ্গুয়েজ 1 আপনি যে সাবজেক্ট নিচ্ছেন ওই সাবজেক্টের কারেক্ট আনসার আপনি করবেন 91 থেকে 120, 91 থেকে 120 আপনি করবেন। আপনি কোয়েশ্চেন পেপার যখন নেবেন আপনার দেখবেন ইংলিশও আছে 91 থেকে, হিন্দিও আছে 91 থেকে, বাংলাও আছে 91 থেকে, তারপর আসামিসও আছে 91 থেকে। আপনি কোন 91 থেকে কারেক্ট আনসার করবেন? আপনার ল্যাঙ্গুয়েজ 1 যা আছে, যদি ল্যাঙ্গুয়েজ 1 যদি ইংলিশ থাকে তাহলে ইংলিশের প্রশ্নটা আপনি 91 থেকে 120 পর্যন্ত করুন, বাকি যতগুলো 91 থেকে আছে সবগুলো আপনি ক্যান্সেল করুন, সেগুলো আপনার লাগবে না। যদি আপনার মাতৃভাষা বা ল্যাঙ্গুয়েজ 1 যদি আপনার বেঙ্গলি নিয়ে থাকেন তাহলে বাংলা প্রশ্নপত্র থেকে আপনি 91 থেকে 120 বাংলা করুন, বাকি সব স্কিপ করুন। আর ল্যাঙ্গুয়েজ 2 যা নেবেন সেটা আপনি 121 থেকে 150 পর্যন্ত করবেন। ল্যাঙ্গুয়েজ 2 যদি হিন্দি থাকে, আচ্ছা ধরে নিই ল্যাঙ্গুয়েজ 1 আমাদের হিন্দি আর ল্যাঙ্গুয়েজ 2 আমাদের কি, ল্যাঙ্গুয়েজ 2 আমাদের ইংলিশ। ঠিক আছে, তার মানে ল্যাঙ্গুয়েজ 1 আমাদের হিন্দি, তার মানে হিন্দি আমি করব 91 থেকে 120, আর ল্যাঙ্গুয়েজ 2 যদি ইংলিশ হয় তাহলে আমরা করব ইংলিশের ক্ষেত্রে 121 থেকে 150 পর্যন্ত যে প্রশ্নগুলো থাকবে সেটা আমি কারেক্ট করব। আরেকটা যদি আমার ল্যাঙ্গুয়েজ 1 ধরনের বেঙ্গলি রয়েছে আর ল্যাঙ্গুয়েজ 2 রয়েছে আমার ইংলিশ, এটা বিভিন্ন ম্যাক্সিমাম বন্ধুদের এটা থাকবে ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি। তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, 91 থেকে 120 পর্যন্ত আপনি বাংলার আনসার করবেন। ঠিক আছে, আর ল্যাঙ্গুয়েজ 2 বা ইংলিশের ক্ষেত্রে যদি ইংলিশ রয়েছে ল্যাঙ্গুয়েজ 2, তো এই ক্ষেত্রে আপনি 121 থেকে 150 পর্যন্ত কারেক্ট আনসার আপনি এখানে করবেন। ঠিক আছে ভাই, তো এখন আপনার প্রশ্নপত্রে টোটাল প্রশ্ন থাকবে কতটা, 150টা। টোটাল প্রশ্ন থাকবে কয়টি, 150 প্রশ্ন থাকবে আপনার। তো 150টা প্রশ্নে আপনাদের অপশন থাকবে কয়টা, 4টা অপশন, হয়তো এ, বি, সি নতুবা ডি। ABCD 4টা অপশন থাকবে। তো এটা এমন কথা নয় যে আমরা যদি ডিভাইড করি 4 দিয়ে প্রত্যেকটা সমান সমান যদি আমরা আনসারকে তৈরি করি, তার মানে এ অপশনের 38 প্রশ্নের কারেক্ট, অর্থাৎ 38টি প্রশ্নের কারেক্ট আনসার হবে এ। ঠিক আছে, কি বলছি আমি বুঝতে পারছেন? এবং 38টি প্রশ্নের কারেক্ট আনসার হবে বি, 38টি প্রশ্নের কারেক্ট আনসার হবে সি, এবং 38টি প্রশ্নের কারেক্ট আনসার হবে ডি। এবার এই ক্ষেত্রে একটু উলটপালট হতে পারে যে এ 38-এর জায়গায় 35 হতে পারে আর বি 38-এর জায়গায় 40 বা 41 ও 40 হতে পারে, সেটা কথা। এর থেকে বেশি কোনো রদবদল হবে না, বা সি আমাদের 35 হতে পারে আর ডি আমাদের 40 হতে পারে, এই ধরনের কিছুটা এদিক সেদিক হতে পারে, কিন্তু তা নয় যে এ আমাদের 10টা আসবে আর বি অপশনে আমাদের 50টা থাকবে, সেটা কোনো কথা নয়। অর্থাৎ 10টা প্রশ্নের আনসার এ হবে আর 50টা প্রশ্নের আনসার বি হবে, তেমন কোনো কথা নয়। আপনারা প্রিভিয়াসের কোয়েশ্চন স্টাডি করে দেখে নেবেন। তো এবার ধরে নিন আপনি সম্পূর্ণ কোয়েশ্চন পেপারে আপনি টোটাল 100 কোয়েশ্চন আপনার কারেক্ট হয়ে গেছে।
আমি অ্যাজ ফর এক্সাম্পল ধরে নিলাম আপনি 100 কোয়েশনটা কারেক্ট করে নিয়েছেন। তো 100 কোয়েশনের মধ্যে আমরা অ্যাকুরেট হিসাব যেটা ধরেছিলাম, এখানে আপনি এ কারেক্ট অ্যান্সার কয়টি করেছিলেন? 32টি। বি কারেক্ট অ্যান্সার কয়টি করেছিলেন? ধরে নিন 32টা করেছিলেন। সি কয়টা করেছিলেন? 26টা। আর ডি কয়টা করেছিলেন? ডি করেছিলেন মাত্র 10টা। ঠিক আছে, মাত্র ডি করেছিলেন কয়টা? 10টা। তো এই ক্ষেত্রে আপনার এই টোটাল কত হয়ে গেল? আপনার 100 হয়ে গেল। বাকি রইল কতটা? আপনার 50টা। তার মানে এখানে আপনার 38টা এ করার কথা ছিল, মানে আপনি 32টা করেছেন, মোটামুটি ঠিক আছে। 38টা করার কথা ছিল বা 35টা করা ছিল, 32টা করেছেন, ঠিক আছে। এবার এই যে লাস্ট কম যেটা করেছিলেন, আপনাদের ডি কারেক্ট আনসার কয়টা হওয়ার কথা ছিল? ডি আপনার কারেক্ট আনসার কয়টা হওয়ার কথা ছিল? 35 থেকে 40। আমরা ধরে নিই 38। বি আপনাদের কারেক্ট আনসার কয়টা হওয়ার কথা ছিল? 38টা। ডি আনসার কিন্তু কয়টা রয়েছে? 38টা। আপনি ডি ভরাট করেছেন কয়টা? 10টা। তার মানে আরও ডি কয়টা আনসার বাকি রয়েছে? আরও ডির কয়টা আনসার হবে? আরও 28টা আমাকে কি করতে হবে? ডি পুরা করতে হবে। আরও 28টা ডি পুরা করব। এবার কথা হচ্ছে 28টা ডি পুরা করব, কোন 28টা করব? তার জন্য বলছি বাকি যতগুলো প্রশ্ন আপনার বাকি রয়েছে, বাকি যতগুলো আপনি ওএমআর ফিল আপ করেননি, সবগুলো আপনি এই 50-এর 50 আপনি ডি কারা করে দিন। এবার যদি আপনি যেটা স্কিপ করেছেন, যেমন 2 নম্বরের এ, তারপর 4 নম্বরের সি, আর 6 নম্বরের ডি, 7 নম্বরের বি, এই ধরনের যদি লটারি মারুন তাহলে কিন্তু ভুল হবে। যা মারবেন সেই মারবেন, যা মারবেন এক যদি সি মারেন সবগুলো সি মারবেন, ডি মারেন তাহলে সবগুলো ডি মারবেন, যদি এ মারেন তাহলে সবগুলো এ মারবেন, যদি বি মারেন সবগুলো বি মারবেন, সবগুলো এক। কিন্তু কোনটা মারবেন? এ মারবেন না, বি মারবেন না, সি মারবেন না, ডি মারবেন? তুক্কা তো মারবো স্যার, এ লাগাবো না, বি লাগাবো না, সি লাগাবো না, ডি লাগাবো। এই ক্ষেত্রে প্রথমে আপনার কাউন্ট করে নেবেন যে কোন অপশনে আমার সবচেয়ে কম ডার্ক হয়েছে। সোজা কথা, কোন অপশনে আমার সবচেয়ে কম ডার্ক হয়েছে। ধরে নিন সি আপনার 10টা ডার্ক হয়েছে, আপনার বাকি আরও 28টা প্রশ্ন কিন্তু আপনার কিন্তু এখানে দেখুন, আমি আগে টোটাল আমার 100টা কিন্তু কারেক্ট আনসার করেছি 100। তারপর সি আমি করেছিলাম আগের যদি হিসাবটা নেই, পরবর্তী হিসাবটা নিলে 100টা আমি কারেক্ট আনসার করেছি। তারপর এখানে ডি আমি 10টা করেছিলাম, তার মানে আমার ডি আরও কতটা আনসার কারেক্ট হবে? 28টা। এই 50টার মধ্যে যতগুলো আছে সবগুলো যদি করে নেই, তো 50টার মধ্যে আমার 28টা তো কারেক্ট হবে। তো এখানে 28টা যদি আমি প্লাস করে দিই তাহলে কত হয়ে গেল? আমার 28 মার্ক, কিন্তু 100% কনফার্ম। 28 মার্ক আপনি পজিটিভ পেলেন। তো এই ধরনের আপনি কি করতে পারেন? তুক্কা মারতে পারেন। ঠিক আছে, এই ধরনের তুক্কা মেরে আপনি একটা ভালো নম্বর, এখানে আপনি 100, এখানে আপনি 90 ধরে ইমাজিন করতে পারেন। ইমাজিন করুন, 90 ধরে ইমাজিন করুন, ঠিক আছে, সমস্যা নাই। তো আলটিমেটলি একটা কথা মাথায় রাখবেন, যে অপশনে আপনার সবচেয়ে কম ফিল আপ হবে, যেমন এখানে 1 2 3 4 দিয়েছে, 1 2 3 4 4টা অপশন রয়েছে আমাদের। তো 1-এ ধরে নিন আপনি 32টা করলেন, ঠিক আছে। 2-তে ধরে নিন আপনি 12টা করলেন, 3-তে আপনি 40টা করলেন, তারপর ডিতে আপনি আরও 34টা করলেন। তার মানে এখানে দেখুন 2 নম্বর অপশনে আপনি মাত্র 12টা করেছেন। তার মানে 2 নম্বর অপশনে টোটাল 35 থেকে 40টা কারেক্ট হওয়ার কথা। 2 নম্বর অপশনে আপনার টোটাল 35 থেকে 40টা কারেক্ট হওয়ার কথা। যদি আমরা 35টা ধরি, তার মানে 12টা করে দিয়েছি, তার মানে এখনও আমাদের আরও 23টা প্রশ্ন এখানে কারেক্ট হবে। এই 50টার মধ্যে সবগুলো যদি আমি করে দিই তাহলে কিন্তু আমার এখনও আরও 23 মার্ক আমি প্লাস পাবো। সুতরাং এই ক্ষেত্রে আপনি একটা কথা মাথায় রাখবেন, আপনি লাস্টে কী করবেন? লাস্টের আধা ঘন্টা সময় বা 15 মিনিট সময়, যখন আপনি আর কিছু পারেননি, যখন আর কিছু পারছেন না, এই প্রশ্নগুলো আপনার এই মাথায় ঢুকছে না কোনো কিছু, তখন আপনি কী করবেন? এইভাবে কাইন্ডলি একবার সবগুলো কী করবেন? একটু কাউন্ট করে নিন। এ কতটা হলো, বি কতটা হলো, সি কতটা হলো, ডি কতটা হলো, আপনি এবার ওএমআর শিটে কাউন্ট করে নিন। তারপর দেখবেন যে অপশনে সবচেয়ে কম সংখ্যক ডার্ক করেছেন, এই বাকি যে রেস্ট অফ দ্য কোয়েশ্চন, রেস্ট অফ দ্য ওএমআর যতগুলো আছে সবগুলো ভরেট করে দেবেন। 100% গ্যারেন্টি 20 থেকে 30 মার্ক আপনার লাগবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের তুক্কা ট্রিক। কেমন লাগলো জানাতে ভুলবেন না। কারণ আরেকটা কথা, যেমন যদি আপনারা এর বি মারুন আর 2-এর যদি সি মারুন, তারপর 3-এর যদি ডি মারুন, তাহলে হয়তো বা এর আনসার বি নয়, এর আনসার হচ্ছে এ। এটার আনসার হয়তো 2 নয়, এটার আনসার হচ্ছে বি। এটার আনসার হয়তো ডি নয়, এটার আনসার হচ্ছে বি। তার মানে আপনার একটাও শুদ্ধ নয়। আর যদি সেম আনসার মারুন তাহলে একটা না একটা তো লাগবে ভাই। আমি এখানে 1-এরও এ মারলাম, 2-এরও এ মারলাম, 3-এরও এ মারলাম, 4-এরও এ মারলাম, 5-এরও এ মারলাম। 5টা যদি এ মারি, একটা নাও একটা তো আমার শুদ্ধ হবে, একটা না একটা শুদ্ধ হতেই হবে। তাই একটু হিসাব মতো দেখিয়ে দিলাম যে 50টা প্রশ্ন বা 40টা প্রশ্ন যদি মারি, আমরা 20টা বা 25টা প্রশ্ন আমার শুদ্ধ হওয়ার চান্স আছে। তবে কোনটা মারবেন
যেটা লোয়েস্ট ওএমআর শিট ফিল আপ হচ্ছে সেটা মারবেন। এবার আপনি যদি আমি এখানে ওয়ান অপশনটা কালা করেছি, 40টা অলরেডি কালা করা শেষ। ওয়ান অপশন আমি 40টা কোয়েশ্চেনের ওয়ান অপশন কালা করছি। এবার যদি আপনি ওয়ান অপশন, তো টোটালি আমার প্রশ্ন ছিল 38টা, ওয়ান অপশন টোটাল প্রশ্নই ছিল 38টা। এবার যদি বাকি আপনি যদি আরও 50টা যদি ওয়ান কালা করেন তাহলে কিন্তু আপনার টোটাল বিগ জিরো, এখানে 1 নম্বর আপনি পাবেন না। সুতরাং এখানে যেটা কম সেটা আপনি কী করবেন, ফিল আপ করবেন। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের ক্ষুদ্র প্রয়াস। যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, আপনার পরীক্ষা খুব ভালো হোক, ভালো একটা নাম্বার নিয়ে আপনি এইবার সিটেট পরীক্ষা আপনি পাস করে পরবর্তীতে একটা চাকরি জয়েন করুন, এই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।